হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক যে বিকাশ যে তত্ত্বটি তিনি দিয়েছেন, তার উপর আজকে আমরা দ্বিতীয় আলোচনা করব। আগের দিনকে আমরা কিছুটা আলোচনা করেছি, তো আজকে আমরা দেখো তারপর থেকে শুরু করছি। দেখো, তিনি স্কিমা, আমরা অনেকেই জানি যে তিনি স্কিমার কথা বলেছেন। এবং দেখো স্কিমা কি, তো স্কিমা কি দেখো, রেফার্স টু এ মেন্টাল ফ্রেমওয়ার্ক অর স্ট্রাকচার দ্যাট অর্গানাইজ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তো কি বলছে, স্কিমা বলতে কাকে বোঝানো হয়েছে? স্কিমা একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার, মানসিক একটা কাঠামো বা মানসিক একটা গঠন, যেটা গঠিত কি দিয়ে না, নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু গঠিত। তাহলে স্কিমা হচ্ছে একটা মানসিক একটা কাঠামো, যেটা আমাদের যে জ্ঞান এবং অনুভব এবং যে অভিজ্ঞতা সেটার মাধ্যমে কিন্তু সেটা গঠিত হয়েছে বা গঠন করা হয়েছে। দেখো, আমি বাংলায় লিখেছি স্কিমা হলো বা স্কিমা বলতে বোঝানো হয়েছে মানসিক কাঠামোকে। এর মাধ্যমে বা স্কিমার মাধ্যমে কোনো জিনিসকে আমরা খুব সহজেই কী করতে পারি, চিনে নিতে পারি, বুঝতে পারি। এই কোনো কিছু জিনিস চিনে নিতে বুঝতে আমাদেরকে হেল্প করে থাকে স্কিমা। এটি তথ্য সংগ্রহ করতে, যেমন দেখো কেন বলছি যে কোনো জিনিস চিনে নিতে বা বুঝে নিতে হেল্প করে। যদি আমি একটা উদাহরণ দিই, দেখো বিড়ালকে আমি জানি যে এই চার পায়ে যুক্ত একটা প্রাণী, তার একটা লেজ আছে এবং মুখের কাছে গোফের মতন কিছু রয়েছে। তো এই প্রাণীটিকে আমরা বিড়াল বলছি। তো আগে যেহেতু আমি জানি যেটা বিড়াল, তো যখন আমি রাস্তায় তাকে দেখছি, হঠাৎ করে কোনো সময় দেখে নিলাম, তো তখন আমি কিন্তু সহজেই আমি বুঝে নিতে পারছি বা চিনে নিতে পারছি যে এই প্রাণীটা বিড়াল। সেটাই বলছে, কোনো জিনিস চিনে নিতে বুঝে নিতে হেল্প করে থাকে। এটি তথ্য সংগ্রহ করতে এবং তথ্য প্রক্রিয়াকরণ করতে হেল্প করে থাকে। স্কিমা আমাদের তথ্য সংগ্রহ করতে হেল্প করে, সেটাকে প্রক্রিয়াকরণ করতে হেল্প করে। দেখো, এটিকে চিন্তার বা চিন্তনের একটা প্রাথমিক উপাদান হিসাবে ধরা হয়। তাহলে যেমন যদি প্রশ্ন আসে যে আমাদের চিন্তার বা চিন্তনের প্রাথমিক উপাদান হিসাবে কাকে ধরা হয় বা কোনটিকে ধরা হয়, তো স্কিমা হয়ে যাবে। এটি মস্তিষ্কে বর্তমান থাকে। তাহলে স্কিমা আমাদের বর্তমান রয়েছে মস্তিষ্কের, কারণ এটা মস্তিষ্কের একটা কাঠামো, মানুষের একটা কাঠামোকে বোঝানো হয়েছে স্কিমা বলতে। তো দেখো, যেটা জ্ঞানকে, আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটাকে অ্যাড করতে এবং সেগুলোকে কোনো কিছু জ্ঞানকে আমাদের অ্যাড করতে বা ডাইভার্ট করতে আমাদেরকে হেল্প করে। নতুন কোনো কিছুকে নতুনভাবে গ্রহণ করতে হেল্প করে। আমরা যেমন বিড়াল দেখছি, তেমনি চার পায়ে যুক্ত অনেক প্রাণী আছে। সেই প্রাণীগুলোকে যখন দেখছি, তখন আমরা দেখেই বুঝতে পারছি যে এটা বিড়াল না, এটা অন্য কোনো প্রাণী হবে। তো সেটাকে অন্য একটা প্রাণী হিসাবে আমরা গ্রহণ করতে পারছি। সেটাকেই বলছে নতুনভাবে কোনো কিছুকে নতুনভাবে আমরা গ্রহণ করতেও আমাদেরকে হেল্প করছে। দেখো, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন আর টু কি প্রসেস ইন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে কি বলছে যে পেঁয়াজের যে কগনিটিভ থিওরি বা যে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বে দুটি কি প্রসেস রয়েছে, যার মাধ্যমে এই যে কগনিটিভ ডেভেলপমেন্টটা চালিত হচ্ছে। দেখো, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, যেটাকে আমরা বাংলায় বলছি আত্মীকরণ, এবং অ্যাকোমোডেশন, যেটাকে আমরা বলছি সহযোজন। আমরা যেমন স্কিমা কাকে বলে জানলাম, ঠিক তেমনই আমরা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন কাকে বলে আমরা জানবো। দেখো, কগনিটিভ প্রসেসে কিন্তু এই তিনটি জিনিসই আমাকে হেল্প করছে, কি স্কিমা, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। এবার আমরা বলতেও পারি যে স্কিমার মধ্যেই কিন্তু অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন পড়ছে। দেখো কিভাবে। অ্যাসিমিলেশন কাকে বলবো? দ্য প্রসেস অফ টেকিং ইন নিউ ইনফরমেশন অ্যান্ড ফিটিং ইট ইনটু এক্সিস্টিং স্কিমাটা। এখানে কি বলছে, অ্যাসিমিলেশন বলতে বোঝানো হয়েছে যে প্রসেসের মাধ্যমে আমরা নতুন ইনফরমেশনকে কী করছি, আমরা ফিট করছি বা অ্যাড করছি ইট ইনটু এক্সিস্টিং স্কিমাটা। যে স্কিমাটা রয়েছে আমাদের মধ্যে, বর্তমানে যে স্কিমাটা আমাদের মধ্যে রয়েছে, সেই স্কিমার মধ্যে, যেমন আমি যদি উদাহরণ দিই যে বিড়াল, আমরা চার পায়ে যুক্ত একটা প্রাণীকে বিড়াল বলে জানি, যার একটা লেজ আছে, মুখের কাছে গোফের মতন কিছু লোম বের হয়ে আছে বড় বড়। তো সেটাকে যখন আমরা বিড়ালকে যখন আবার দেখছি, তখন সেখান থেকে আমরা নতুন কিছু ইনফরমেশন দেখছি। হয়তো বিড়ালকে মাছ খেতে দেখলাম, তার মানে আমরা বুঝতে পারি যে বিড়াল মাছ খায়। তো সেই রকম বিড়ালের একটা নতুন একটা ইনফরমেশন যখন বিড়ালের মধ্যেই আমি অ্যাড করছি, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাসিমিলেশন। দেখো, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ হলো আমাদের যে পূর্ববর্তী জ্ঞানটা রয়েছে, তাতে যদি আমি কিছু অ্যাড করছি বা যুক্ত করছি, সেটাকে আমি বলছি আত্মীকরণ। এখানে দেখো, এবার আসছি অ্যাকোমোডেশন কাকে বলে। অ্যাকোমোডেশন বা সহযোজন কাকে বলে? দ্য প্রসেস অফ চেঞ্জিং এক্সিস্টিং স্কিমাটা টু ফিট নিউ ইনফরমেশন। দেখো, এখানে চেঞ্জিং দেওয়া আছে।
তোমরা বুঝতেই পারবে দেখো দুটি কথার মধ্যে কতটা একটু পার্থক্য রয়েছে। এখানে দেখো ফিটিং ইট ইনটু এক্সিস্টিং স্কিমাটা, যে স্কিমা আমাদের বর্তমান রয়েছে তার মধ্যে আমি যখন অ্যাড করছি। আর এখানে দেখো যে টু চেঞ্জিং এক্সিস্টিং স্কিমাটা, যে স্কিমাটা আমাদের বর্তমান রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি টু ফিট নিউ ইনফরমেশন, এবং সেখানে কি করছি, চেঞ্জ করে আমি নতুন একটা তথ্য আমি ফিট করছি বা অ্যাড করছি। তাহলে দেখো সহযোজন হলো যে স্কিমাটা আমাদের বর্তমান রয়েছে বা বিদ্যমান রয়েছে বা এক্সিস্ট করছে, সেটাকে আমি পরিবর্তন করে যখন আমি নতুন তথ্য যুক্ত করছি বা অ্যাড করছি, এখানে যে জিনিসটা রয়েছে তার সাথে আমি অ্যাড করছি, নতুন ইনফরমেশন অ্যাড করছি। যেমন আমি যদি বলি, তোমরা আমার দেখে নোট বানিয়ে নেওয়ার পরে একটু জায়গা ফাঁকা রেখে দেবে, যদি নতুন কিছু তথ্য পাও তো সেখানে তোমরা অ্যাড করে দেবে। হয়তো এখানে তোমরা নতুন কোনো তথ্য পেলে এখানে অ্যাড করে দিলে, এবং পড়তে পড়তে দেখছো যে আবার অন্য কোনো তথ্য পাচ্ছ এবং সেটা এর সাথে রিলেটেড না, তখন সেটাকে অন্য জায়গায় অ্যাড করছো, সেই রকম। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কাকে আমরা অ্যাসিমিলেশন বলছি বা কাকে আমরা অ্যাকোমোডেশন বলছি। তো এই দুটি নিয়েই কিন্তু স্কিমার গঠিত, স্কিমার মধ্যে পড়ছে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। দেখো খুব সহজে আমরা হয়তো গুলিয়েও যেতে পারি অনেকের, যে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে গুলিয়ে যাচ্ছে। তো দেখো কিছু টার্ম যেগুলো আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা পরীক্ষাতে আনসার করে আসতে পারবো। সেজন্য আমি আবারও বলছি, যখন আমরা পড়ছি তখন আমরা একটু একটু করে ইংলিশ টার্ম, বাংলার পাশাপাশি আমরা যদি ইংলিশ টার্মগুলো যদি আমরা একটু করে জেনে নিই তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। দেখো অ্যাকোমোডেশন যদি বলে তখন সেখানে আমরা কী বুঝি, যদি অ্যাড করা বলে, মডিফাই করা বলে, অ্যাডজাস্ট করা বলে, চেঞ্জ করা যদি বলে তাহলে কিন্তু সেটা অ্যাকোমোডেশন হবে। অ্যাসিমিলেশনেও অ্যাড করা হচ্ছে, অ্যাকোমোডেশনেও অ্যাড করা হচ্ছে, কিন্তু অ্যাসিমিলেশন বা আত্মীকরণে যে জিনিসটা, যে জ্ঞানটা রয়েছে তার সাথেই আমি অ্যাড করছি, কিন্তু অ্যাকোমোডেশনে যে জ্ঞানটা রয়েছে সেটা তার সাথে আমি অ্যাড করছি আর নতুন একটা তথ্য হিসাবে অ্যাড করছি। যেমন দেখো আমি বেড়াল দেখেছি, 4 পায়ে যুক্ত একটা প্রাণী বেড়াল, এবং তার লেজ রয়েছে একটা, ঠিক তেমনই আমি যদি কুকুরকেও দেখি, তো কুকুর দেখলাম বা ছাগল দেখলাম, যেটা দেখলাম না কেন সেরকমই 4 পায়ে যুক্ত একটা প্রাণী যাদের একটা করে লেজ রয়েছে, তো আমি দুটোর মধ্যে ম্যাচ করতে পারছি না, অর্থাৎ দুটিকে আমার আলাদা মনে হচ্ছে। তখন আমি বেড়ালকে বেড়াল বলে একটা ইনফরমেশন তার মধ্যে একটা পুট করে রাখলাম, ইনফরমেশন তথ্য সংগ্রহ করলাম, এবং কুকুর বা ছাগল যেটাকে দেখলাম তাদের আলাদা ইনফরমেশন আমি অ্যাড করলাম, তো সেটা হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন। বিড়ালের মধ্যে যখন বিড়ালের ইনফরমেশন আমি অ্যাড করছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাসিমিলেশন। বিড়ালকে আমি বিড়াল বলে অ্যাড করছি এবং কুকুরকে আমি আলাদা একটা প্রাণী বলে অ্যাড করছি, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন। দেখো পিঁয়াজে তার এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বে কিন্তু 4টি স্টেজের কথা বলেছেন বা স্তরের কথা বলেছেন। আগের দিনে আমরা 4টি উপাদান পড়েছিলাম এবং 4টি উপাদান পড়েছি, এবং এখানে আমরা আজকে পড়বো 4টি স্টেজের কথা। দেখো 1 নম্বর স্টেজ সেন্সরি মোটর স্টেজ, যেটার বয়স নির্ধারণ করা হয়েছে 0 থেকে 2 বছর পর্যন্ত, এবং যেটাকে আমরা বাংলায় বলছি সংবেদন সঞ্চালকমূলক স্তর। তারপরে আসছে দেখো প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, যেটাকে আমরা বাংলায় বলছি প্রাক ধারণামূলক স্তর। 3 নাম্বার কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, মূর্ত সক্রিয়তা স্তর। 4 নাম্বার দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা আসছে 11 থেকে 15 বছর বয়স বা তারপরেও হচ্ছে, যেটাকে আমরা বলছি যৌতিক সক্রিয়তা স্তর। আজকে আমরা স্টেজগুলো সম্বন্ধে জানলাম, অ্যাকোমোডেশন কি, অ্যাসিমিলেশন কি। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করবে, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো আলোচনায়। তারপর দেখো আজকে আমরা স্কিমা কি, কে বলেছেন, স্কিমার কথা কে বলেছেন বা স্কিমার ধারণাটা কে দিয়েছেন, পিঁয়াজে দিয়েছেন, তো সেই সম্বন্ধে আজকে আমরা জানলাম। তো পরবর্তী আলোচনায় আমরা এই যে স্টেজগুলো সম্বন্ধে, স্টেজের কী কী বিশেষত্ব রয়েছে, কোন বয়সের বাচ্চারা কোন স্টেজের সঙ্গে যাচ্ছে, এবং কী কী তাদের কী কী মানে কিছু এর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নির্ধারণ করে দেবে যে এই বাচ্চা এই স্টেজের সাথে এই স্টেজের মধ্যে পড়ছে, তো সেগুলো আমরা পরবর্তী আলোচনায় জানবো। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।